জ্বালানি সাশ্রয়ে দেশ জুড়ে শুরু হয়েছে এলাকাভিত্তিক লোডশেডিং। এলাকাভিত্তিক লোডশেডিং এর শিডিউল প্রকাশ। তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশ একটি জ্বালানি শূন্য দেশে পরিণত হবে এবং এরকম একটি জ্বালানি শূন্য অন্ধকার দেশ হিসেবেই বাংলাদেশ হবে প্রথম দেশ। ইরান যুদ্ধ সহসা বন্ধ হবে বলে মনে করার কোনো কারণ নেই। তাহলে বাংলাদেশ কি আসলেই জ্বালানি শূন্য অন্ধকার দেশে পরিণত হবে? প্রায় 20 কোটি মানুষ নিমজ্জিত হবে অন্ধকারে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের একটি অত্যন্ত রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হবে। একটি দেশের মোট জ্বালানি চাহিদার 95% যখন আমদানির উপর নির্ভরশীল থাকে, তখন বিশ্ব মানচিত্রের যে কোনো প্রান্তের অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত সেই দেশের অর্থনীতির হৃৎপিণ্ডে সরাসরি আঘাত করে। এটা যে কোনো পাগলেও বোঝে। চলমান আন্তর্জাতিক সংঘাতের কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, যার প্রাথমিক প্রভাব ইতিমধ্যেই দেশের জ্বালানি পাম্পগুলোতে দৃশ্যমান। সরবরাহ সীমিত হওয়ার গুজবেই হোক আর বাস্তবতাই হোক, পাম্পগুলোতে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তা মূলত একটি আসন্ন বৃহত্তর সংকটের পূর্বাভাস। গ্রাহকদের মধ্যে প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে জ্বালানি মজুত করার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সরকারের পক্ষ থেকে মজুতের বিষয়ে আশ্বস্ত করা হলেও পর্দার পেছনের চিত্রটি বেশ উদ্বেগজনক। পরিশোধনাগার থেকে যে পরিমাণ অপরিশোধিত তেল বা ডিজেলের মজুদ রয়েছে তা দিয়ে খুব বেশি দিন দেশ চালানো সম্ভব নয়। নিয়মিত খালাসের মাধ্যমে সরবরাহ স্বাভাবিক রাখার যে কথা বলা হচ্ছে, সেটিও একটি নিরবচ্ছিন্ন বৈশ্বিক সাপ্লাই চেনের উপর নির্ভরশীল, যা বর্তমানে চরম হুমকির মুখে। পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করা যায় যখন দেখা যায় দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় থাকা জ্বালানি সরবরাহকারীরাও বৈশ্বিক অস্থিরতার কারণ দেখিয়ে ফোর্স মেজর ঘোষণা করে তাদের সরবরাহ স্থগিত করেছে। আন্তর্জাতিক কূটনীতি এবং আমলাতান্ত্রিক জটিলতার একটি অদ্ভুত নজির সম্প্রতি দেখা গেছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে। নিরাপদ চলাচলের জন্য ছাড়পত্র জোগাড় করা হলেও বাস্তবে দেখা গেল সরবরাহকারীরা আগেই চালান বাতিল করেছে। অর্থাৎ যে জাহাজগুলোর জন্য কূটনৈতিক দৌড়ঝাঁপ করা হলো সেগুলো মূলত ছিল অস্তিত্বহীন। এটি প্রমাণ করে যে যুদ্ধকালীন বৈশ্বিক বাণিজ্যে পূর্ব নির্ধারিত চুক্তি বা পরিকল্পনা মুহূর্তের মধ্যে মূল্যহীন হয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদী চুক্তির এই আকস্মিক পতনের ফলে বাধ্য হয়ে রাষ্ট্রকে অত্যন্ত চড়া মূল্যে স্পট মার্কেট বা খোলা বাজার থেকে জ্বালানি কিনতে হচ্ছে। এই অস্বাভাবিক মূল্যে কেনাকাটার সরাসরি প্রভাব পড়ছে রাষ্ট্রের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর। কোষাগার শূন্য করে স্পট মার্কেট থেকে এলএনজি বা অন্যান্য জ্বালানি কেনার এই প্রবণতা দীর্ঘমেয়াদে কোনোভাবেই টেকসই নয়। সংকট থেকে উত্তরণের জন্য রাষ্ট্র এখন মরিয়া হয়ে বিকল্প উৎসের সন্ধান করছে। মধ্যপ্রাচ্যের বাইরে সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে শুরু করে আফ্রিকা এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হচ্ছে। এমনকি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজাল এড়িয়ে বিশেষ সুবিধায় জ্বালানি আমদানির জন্য পরাশক্তিগুলোর সঙ্গেও নিবিড় কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। আমেরিকার কাছে চাওয়া হয়েছে অনুমতি রাশিয়া থেকে তেল আমদানির জন্য। আসন্ন কৃষি মৌসুম এবং দেশের সার্বিক খাদ্য নিরাপত্তার বিষয়টি তুলে ধরে বৈশ্বিক পরাশক্তিগুলোর কাছ থেকে ছাড় আদায়ের এই চেষ্টা প্রমাণ করছে যে পরিস্থিতি কতটা খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রেখে নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো থেকে সস্তায় জ্বালানি আনার এই চেষ্টা সফল হলে সাময়িক স্বস্তি হয়তো মিলতে পারে, তবে তা দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয়। এই সংকটের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো বাংলাদেশের অভ্যন্তরীণ অবকাঠামোগত উন্নয়নের সাথে জ্বালানি আমদানি নির্ভরতার যে বৈপরীত্য। গত 1.5 দশকে দেশে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে অভূতপূর্ব ভৌত অবকাঠামো গড়ে তোলা হয়েছে। শতভাগ বিদ্যুতায়নের মতো মাইল ফলক অর্জিত হয়েছে। উৎপাদন সক্ষমতা কয়েক গুণ বেড়ে 25,000 মেগাওয়াট ছাড়িয়েছে। সরকার নিজে স্বীকার করছে সংসদে দাঁড়িয়ে, বাংলাদেশ এই মুহূর্তে 33,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করার সক্ষমতা রয়েছে দেশের।
হাজার হাজার কিলোমিটার নতুন সঞ্চালন এবং বিতরণ লাইন স্থাপন করা হয়েছে। গ্রিড সাবস্টেশনের সক্ষমতা বৃদ্ধি, ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ এবং সিস্টেম লস কমিয়ে আনার মতো যুগান্তকারী কাজ হয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় বিদ্যুৎ পৌঁছে দিতে স্মার্ট মিটার থেকে শুরু করে পুরো ব্যবস্থাকে আধুনিকায়ন করা হয়েছে। কিন্তু মুশকিল হলো এই বিশাল এবং শক্তিশালী অবকাঠামো চালানোর জন্য যে প্রাথমিক জ্বালানি প্রয়োজন তার চাবিকাঠি রয়ে গেছে দেশের বাইরের অস্থির ভূরাজনৈতিক সমীকরণের হাতে। জ্বালানিবিহীন এই বিশাল অবকাঠামো অনেকটা জ্বালানিবিহীন দামি গাড়ির মতোই অচল। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ উৎপাদনের বিপুল অর্থনৈতিক ব্যয়ের হিসাব। দেশে বিদ্যুৎ উৎপাদনে যে খরচ হয় তার চেয়ে অনেক কম মূল্যে তা গ্রাহক পর্যায়ে সরবরাহ করা হয়। পাইকারি এবং খুচরা উভয় পর্যায়েই সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি গুনতে হয়। কোটি কোটি সাধারণ গ্রাহককে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ দিতে গিয়ে বিতরণ কোম্পানিগুলো প্রতি বছর যে হাজার হাজার কোটি টাকার ঘাটতির মুখে পড়ে তা মেটানো হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে। এখন আন্তর্জাতিক বাজারে যুদ্ধজনিত কারণে জ্বালানির দাম যদি আকাশচুম্বী হয় তবে এই উৎপাদন ব্যয় আরও বেড়ে যাবে। তখন এই বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া রাষ্ট্রের পক্ষে অসম্ভব হয়ে যাবে। আর যদি সরকার ভর্তুকি প্রত্যাহার করে নেয় তবে বিদ্যুতের মূল্য এমন পর্যায়ে গিয়ে ঠেকবে যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার সম্পূর্ণ বাইরে চলে যাবে। এর অবশ্যম্ভাবী প্রভাব পড়বে শিল্প উৎপাদন থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রা এবং কৃষিতে। দেশ কি তবে অন্ধকারে তলিয়ে যাবে? আক্ষরিক অর্থে হয়তো এক রাতের মধ্যেই গোটা দেশ সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হবে না, কারণ রাষ্ট্র তার শেষ সম্বলটুকু দিয়ে হলেও স্পট মার্কেট বা কূটনৈতিক দর কষাকষির মাধ্যমে ন্যূনতম সরবরাহ টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করবে। কিন্তু যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা যদি ভেঙে পড়ে তবে অর্থনৈতিকভাবে দেশ একটি পক্ষাঘাতগ্রস্ত অবস্থার দিকে এগিয়ে যাবে। কলকারখানার উৎপাদন ব্যাহত হওয়া, লোডশেডিংয়ে ফিরে আসা, কৃষি খাতে সেচ সংকট এবং মূল্যস্ফীতির চরম কষাঘাত সব মিলিয়ে এক ভয়াবহ অর্থনৈতিক অন্ধকারের ঝুঁকি কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। যুক্তরাষ্ট্রের টেলিগ্রাফ এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা এই মর্মে রিপোর্ট করেছে যে ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে সবার আগে সবচেয়ে যে দেশটি ক্ষতিগ্রস্ত হবে, ভয়াবহ ক্ষতিগ্রস্ত হবে, তা হলো বাংলাদেশ। পরনির্ভরশীল জ্বালানি নীতির যে চরম মূল্য বাংলাদেশ হয়তো আগামী দিনগুলোতে বিশ্ববাসীর সামনে তার সবচেয়ে বড় এবং রূঢ় উদাহরণ হতে চলেছে। এই সময়ে বাংলাদেশে একজন দক্ষ প্রশাসকের এবং একজন দক্ষ অভিজ্ঞ শাসকের খুব প্রয়োজন ছিল, কিন্তু বাংলাদেশের সংসদে এখন চলছে জুলাই নাটক, অথচ দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। ভালো থাকবেন সবাই।